আমাদের আজকের ডিসকাশন টপিক অর্গানিক হাইড্রোলিসিস রিঅ্যাকশনস, বাংলায় জৈব আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। সবার আগে জানা দরকার হাইড্রোলিসিস কথাটার মানে কি। হাইড্রো কথাটা রিলেটেড টু ওয়াটার and lysis is related to breakdown। তাহলে মানে দাঁড়ালো জলের সাহায্যে ভেঙে দেওয়া, ব্রেকিং ডাউন ইউজিং ওয়াটার ইজ কল্ড হাইড্রোলিসিস। তাহলে কোনো অর্গানিক মলিকিউলকে জলের সাথে রিঅ্যাক্ট করিয়ে ভেঙে ফেলাকে আমরা বলছি হাইড্রোলাইসিস, বাংলায় বলছি আদ্র বিশ্লেষণ। এই হাইড্রোলিসিস কথাটার কাছাকাছি আরেকটা কথা আছে যেটাকে আমরা বলি হাইড্রেশন। হাইড্রেশনের বাংলা জল সংযোজন। তাহলে হাইড্রেশন আর এই হাইড্রোলিসিসের পার্থক্যটা আমরা একটু জেনে নিই। হাইড্রেশন মানে হলো কোনো একটা মলিকুলে ওয়াটার অ্যাড করা, অর্থাৎ একটা মলিকুলে ওয়াটার অ্যাড হবে আর একটা সিঙ্গেল প্রোডাক্ট আমরা অ্যাডিশন প্রোডাক্ট হিসাবে পাবো। আর হাইড্রোলিসিসেও জল ইউজ হবে, কিন্তু জলটা সেই মলিকিউলটাকে ভেঙে রিলেটিভলি স্মলার দুটো মলিকিউল প্রডিউস করবে, অর্থাৎ ব্রেক ডাউন করবে মলিকিউলটার। আমরা জিনিসটাকে একটু সহজ করে বুঝি। প্রথমে বোঝা যাক হাইড্রেশন কি। ধরো একটা মলিকিউল আছে যেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করলাম, দিস ইজ এ মলিকিউল। এর হাইড্রেশন মানে এর সাথে জলের রিঅ্যাকশন। কেমন রিঅ্যাকশন? একটা অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন হয়ে আমরা প্রোডাক্টও পাবো একটা সিঙ্গেল মলিকিউল, যার স্ট্রাকচারে এখন কোনো একটা জায়গায় একটা OH, কোনো একটা জায়গায় একটা H দেখতে পাবো। H আর OH কে মেলাও, দেখো হবে ওয়াটার H2O। তাহলে জল অ্যাড হওয়াকে আমরা বলছি হাইড্রেশন। আর হাইড্রোলিসিস কি? একটি মলিকিউল আছে যার সাথে ওয়াটারের রিঅ্যাকশন, এতে এই মলিকিউলটার ফ্র্যাগমেন্টেশন হবে, অর্থাৎ আমরা মোর দ্যান ওয়ান মলিকিউল প্রোডাক্ট হিসাবে পাবো, যারা ওই স্টার্টিং মলিকিউলটার থেকে স্মলার মলিকিউল হবে, যাদের একজনের কাছে এখন পাবো একটা OH, আরেকজনের কাছে পাবো একটা H। এইভাবে একটা রিলেটিভলি লার্জার মলিকিউলকে ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করিয়ে রিলেটিভলি স্মলার ফ্র্যাগমেন্ট মলিকিউল পাওয়াকে আমরা বলবো হাইড্রোলিসিস। তাহলে এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন, কিন্তু এটা একটা ফ্র্যাগমেন্টেশন রিঅ্যাকশন। ইউজুয়ালি যখন কোনো ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন হয়, কথাটা আমরা কি ইউজ করলাম? ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন। কথাটার মানে বুঝি। একটা মলিকিউল আছে, সেই মলিকিউল থেকে একটা এলিমিনেশন রিঅ্যাকশন হলো, নিয়ে আমরা আরেকটা মলিকিউল পেলাম, আর এলিমিনেশনের আরেকটা প্রোডাক্ট হলো ওয়াটার, অর্থাৎ মলিকিউলটা থেকে ওয়াটার এলিমিনেট হয়ে গেছে, বেরিয়ে গেছে। তাহলে কোনো একটি মলিকিউল থেকে তার নিজের ভেতর থেকেই একটা ওয়াটার বেরিয়ে গেছে, তাকে বলছি ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন বা জল বিয়োজন। এই ধরনের রিঅ্যাকশনকে যদি আমরা রিভার্স করি, তাহলেই দেখো তোমরা এই ইকুয়েশনটা পাচ্ছ। এই রিঅ্যাকশনে যারা প্রোডাক্ট, এই রিঅ্যাকশনে তারা রিঅ্যাক্ট্যান্ট। তাহলে ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন যখন কোনো একটা প্রোডাক্টকে তৈরি করে,
সেই প্রোডাক্টটাতে আবার ওয়াটার অ্যাড করাকে আমরা বলছি হাইড্রেশন। আবার কোন একটা ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন, ইন্টারমলিকুলার মানে কি, দুটো ডিফারেন্ট মলিকিউল, ডিফারেন্ট ইন দা সেন্স কি মোর দ্যান ওয়ান মলিকিউল, ডিফারেন্ট মলিকিউল হতে হবে তার কোনো মানে নেই, মোর দ্যান ওয়ান মলিকিউল, সেম অর ডিফারেন্ট, মোর দ্যান ওয়ান মলিকিউল যার একজনের স্ট্রাকচারে একটা OH পার্ট আছে, আরেকজনের স্ট্রাকচারে একটা H পার্ট আছে, যখন সেখান থেকে এলিমিনেট করছে ওয়াটার, তখন একটা লার্জার মলিকিউল ফর্ম হচ্ছে অ্যান্ড ওয়াটার অ্যাজ দা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ডিহাইড্রেশন হয়েছে ওয়াটারের, তখন যে রিয়াকশনটা হচ্ছে সেই রিয়াকশনটাকে যদি আমরা রিভার্স করি তাহলে দেখো আমরা এই রিয়াকশনটা পাবো। তাহলে ইন্টারমলিকুলার মানেই হলো মোর দ্যান ওয়ান মলিকিউল, সে দুটো মলিকিউল সেমও হতে পারে ডিফারেন্ট মলিকিউলও হতে পারে, মোর দ্যান ওয়ান মলিকুলার ডিহাইড্রেশন যখন হয় তাতে যে প্রোডাক্ট ফর্ম হয় সেই প্রোডাক্টে যদি আবার ওয়াটার অ্যাড করার চেষ্টা করা হয় তখন তার নাম হয়ে গেল হাইড্রোলিসিস। তাহলে এরা দুজন ইচ আদারের উল্টো, অর্থাৎ যদি আমরা রিভার্সিবল রিয়াকশন ভাবি, আর এরা দুজন ইচ আদারের অপোজিট, অর্থাৎ যদি রিভার্সিবল রিয়াকশন ভাবি তাহলে আমরা এই দুটো রিয়াকশন ভাবতে পারছি। তাহলে আশা করি হাইড্রেশন আর হাইড্রোলিসিস কথা দুটোর পার্থক্য তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার এই যে হাইড্রোলিসিস রিয়াকশন হবে, অর্থাৎ ওয়াটার কোনো একটা মলিকিউলকে ভেঙে ফেলবে, এটা যদি শুধুমাত্র ওয়াটারের প্রেজেন্সে করা হয় তাহলে রিয়াকশনটা খুবই স্লো হয়, ভেরি ভেরি স্লো হয়। তাই হাইড্রোলিসিসে ক্যাটালিস্ট হিসাবে আইদার অ্যাসিড, that means H plus, or বেস প্রয়োজন হয়। আমরা হাইড্রোলিসিস রিয়াকশনকে ফাস্টার করার জন্য তার মধ্যে আইদার অ্যাসিড অ্যাড করি অর বেস অ্যাড করি। যে যে অর্গানিক মলিকিউলের হাইড্রোলিসিস হয়, অর্থাৎ আমরা বলতে পারি যে যে অর্গানিক মলিকিউল ইন্টারমলিকুলার ডিহাইড্রেশনে তৈরি হয়েছিল তাদেরই তো আবার হাইড্রোলিসিস করা যাবে। তো বেশিরভাগ কম্পাউন্ডের হাইড্রোলিসিসই এই দুটো মিডিয়ামের, অ্যাসিড মিডিয়াম অর বেস মিডিয়াম, যে কোনোটার প্রেজেন্সেই করা যায়। হ্যাঁ, মেকানিস্টিক পাথওয়ে আলাদা হয়, প্রোডাক্টগুলোতেও স্লাইট ডিফারেন্স আসে, কিন্তু কিছু কেস এমন দেখব যেখানে হয় শুধুমাত্র অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিস হচ্ছে, বেস মিডিয়ামে হচ্ছে না, বা বেস মিডিয়ামে হাইড্রোলিসিস হচ্ছে, অ্যাসিড মিডিয়ামে হচ্ছে না। তাহলে হাইড্রোলিসিস রিয়াকশনে মিডিয়াম হিসাবে অ্যাসিড আর বেস প্রেজেন্ট থাকবে। আমরা আমাদের এই হেডিং এর আন্ডারে যে যে কম্পাউন্ডের হাইড্রোলিসিস স্টাডি করব সেগুলোর আমরা একবার একটা লিস্ট করে রাখি। হাইড্রোলিসিস অফ এস্টার, সায়ানাইড, আইসোসায়ানাইড, ইমিন, ইথার and anhydride। এই কম্পাউন্ডগুলোর হাইড্রোলিসিস আমরা এই মেন হেডিং এর আন্ডারে শিখব। অবশ্যই একটা ক্লাসে মেকানিজম সহ এতগুলো হাইড্রোলিসিস তো কভার করা সম্ভব নয়, সেই হিসাবে আমরা এই হেডিং এ অনেকগুলো ক্লাস করব যতক্ষণ না আমাদের এই সবগুলোর হাইড্রোলিসিস মেকানিজম সহ অ্যান্ড প্রবলেম অ্যান্সার সহ কভার হয়। তাহলে আজ আমরা ডিসকাস করব হাইড্রোলিসিস অফ এস্টার্স।
আমাদের আজকের হেডিং হাইড্রোলিসিস অফ এস্টার্স। প্রথমে চেনা দরকার একবার এস্টার গ্রুপটাকে। বন্ড COOR, R means an alkyl or aryl group। এই হলো আমাদের এস্টার গ্রুপ। এস্টারে এই যে C ডাবল বন্ড O, অর্থাৎ যেটাকে আমরা বলি কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপের সাথে যে এই দিকের অক্সিজেনটি আছে, আমরা এই দিকের ভ্যালেন্সিটাতেও আপাতত আরেকটা অ্যালকাইল গ্রুপ বসিয়ে দিলাম, যেটা এই আর হতে পারবে আইদার হাইড্রোজেন অর অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ। দুটো আর একই হতে পারে, আলাদাও হতে পারে। আর ডট বলতে আমরা বুঝবো এনি অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ। আর ডট কিন্তু কখনোই হাইড্রোজেন হতে পারবে না। যদি আর ডট হাইড্রোজেন হয়ে যায়, ফর্মুলাটা দাঁড়িয়ে যাবে এই রকম, তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাই আর ডট হাইড্রোজেন হতে পারবে না, তাকে কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ হতে হবে। আর হাইড্রোজেনও হতে পারে, অ্যালকাইল গ্রুপও হতে পারে, অ্যারাইল গ্রুপও হতে পারে। এই হলো আমাদের এস্টার। তাহলে এস্টারের জেনারেল ফর্মুলাটা আমরা লিখলাম R COOR। আর হাইড্রোজেন সহ অ্যালকাইল অ্যারাইল গ্রুপও হতে পারে। আর ডট সবসময় অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপই হবে, কারণ আর ডট যদি হাইড্রোজেন হয়ে যায় তাহলে কিন্তু আমরা এস্টার পাই না, পাই কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ এস্টারের ফাংশনাল গ্রুপ আইসোমার পাই। কার্বক্সিলিক অ্যাসিড and ester are functional group isomers of each other. RCO, দেখো এই যে RCO পার্টটা, এটাকে আমরা বলি অ্যাসাইল গ্রুপ। RCO কে আমরা বলি অ্যাসাইল গ্রুপ। আর এইটা অবশ্যই বলছি আমরা একটা অ্যালকাইল গ্রুপ। হ্যাঁ, এটা অ্যারাইল গ্রুপও হতে পারে, কিন্তু আমরা আপাতত শুধুমাত্র ধরছি এটা একটা অ্যালকাইল গ্রুপ। কেন এরকমটা করছি তুমি এখনই বুঝতে পারবে। তাহলে এই যে অক্সিজেনের সঙ্গে কার্বনের বন্ড, এই বন্ডটাকে আমরা বলবো অ্যাসাইল অক্সিজেন বন্ড। আমার কথাগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা এই কথাগুলোকে কিন্তু বারবার ইউজ করব, তাই ভালো করে বুঝে নাও। সি ডাবল বন্ড ও এর যে সি, সেই সি এর সাথে যে ও এর বন্ড, এই বন্ডটাকে আমরা বলবো অ্যাসাইল অক্সিজেন বন্ড। আর ও এর সাথে আর এর যে বন্ড, এটাকে আমরা বলবো অ্যালকাইল অক্সিজেন বন্ড। এই বন্ডটাকে আমরা বলবো অ্যালকাইল অক্সিজেন বন্ড। এই দুটো বন্ড কিন্তু আমাদের ডিসকাশনের আজকে ফোকাস হতে চলেছে, সেই হিসাবে এটাকে তোমরা একটু নোট করে নাও। আরেকবার বুঝিয়ে দিই, RCO গ্রুপটাকে আমরা বলি অ্যাসাইল গ্রুপ। তাই অ্যাসাইল গ্রুপের সঙ্গে অক্সিজেনের যে বন্ড, তাকে আমরা বলছি অ্যাসাইল অক্সিজেন বন্ড, অ্যাসাইল অক্সিজেন বন্ড। আর অ্যালকাইল গ্রুপের সঙ্গে ও এর যে বন্ড, তাকে বলছি অ্যালকাইল অক্সিজেন বন্ড। যদিও আমরা জানি এই গ্রুপটা অ্যারাইল গ্রুপও হতে পারে, তাহলেও আমরা এই বন্ডটাকে নাম দিলাম অ্যালকাইল অক্সিজেন বন্ড। এবার আমরা দেখব এস্টারের হাইড্রোলিসিস কিভাবে হয়, তার একটা শর্টকাট, ইনিশিয়াল একটা শর্টকাট দেখব, তারপর আমরা মেকানিজমে যাব। তাহলে এই হয়ে গেল আমাদের একটা এস্টারের জেনারেল ফর্মুলা। একটা হতে পারে এই বন্ডটা ব্রেক করলো, ব্রেক করে
ওয়াটার এদের দুটো যে টুকরো হলো তাদের সঙ্গে অ্যাড হলো। আপাতত এই যে বন্ড ব্রেকিংটা দেখিয়েছি, কোন বন্ড ব্রেকিং এটা? এটা হলো অ্যাসাইল অক্সিজেন বন্ড ব্রেকিং। তাহলে আমরা বলছি অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ। ক্লিভেজ মানে ভেঙে যাওয়া। তাহলে দুটো টুকরো আমরা যা পাচ্ছি সেই টুকরো দুটো শুধু আগে লিখি। এটা একটা টুকরো অ্যান্ড এটা আরেকটা টুকরো। এবারে এই যে ভ্যালেন্সি গুলো খালি হয়ে গেল একে দু টুকরো করাতে, সেগুলোকে ভর্তি করার দায়িত্ব ওয়াটারের। তবেই তো আমরা বলছি হাইড্রোলিসিস। এবারে ওয়াটার কেমন ভাবে ব্রেক করছে দেখো। ওয়াটারকে আমরা লিখলাম এইভাবে, দেখো H2O। এবার এই ব্রেকডাউনটাকে আরো খানিক নামিয়ে আনো। এই পার্টে দাও OH আর এই দিকের পার্টে দাও H। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এস্টারের হাইড্রোলিসিস যতক্ষণ চলবে তোমরা একই সাথে আমার পড়ানোটার সাথে সাথে নোট নিও না। আগে পড়াটা বোঝো, বিষয়টা বুঝে নাও, পরে আরেকবার সেটাকে নোট করে নিও। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমরা ওয়াটারকে যে এইভাবে লিখলাম, এভাবে লিখলাম না কেন? আমরা তো এভাবেও ওয়াটারকে ব্রেক করতে পারতাম, কেন এরকম করিনি? তার একটা ইজি এক্সপ্লানেশন আছে। ওয়াটারের যে এই দুটো পার্ট, এদেরকে যদি আমরা চার্জ অ্যাসাইন করি, কেমন ভাবে অ্যাসাইন করব? আপাতত আমি এই ক্লিভেজটাকে খানিকটা মুছে দিলাম। তাহলে যেহেতু অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, তাহলে আমরা যদি এখানে পোলারিটি দেখাই, অক্সিজেন এন্ডকে নেগেটিভ পোল, হাইড্রোজেন এন্ডকে পজিটিভ পোল দেখাবো। কারণ অক্সিজেন বন্ড থেকে ইলেকট্রন ড্র করবে ডিউ টু ইটস হায়ার ইলেকট্রোনেগেটিভিটি দ্যান হাইড্রোজেন। আবার এই সিও বন্ডে যদি আমরা একটা পোলারিটি অ্যাসাইন করি, পোলস অ্যাসাইন করি, তাহলে কার্বনের থেকে অক্সিজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন এনটাকে মাইনাস ডেল দেব, কার্বন এনটাকে প্লাস ডেল দেব। তাহলে অবশ্যই অপোজিট চার্জ ইচ আদারকে অ্যাট্রাক্ট করে অ্যাড করা পছন্দ করবে। সেই হিসাবে এর পজিটিভ এন্ডের সঙ্গে এর নেগেটিভ এন্ড অ্যাড হবে, আর এর নেগেটিভ এন্ডের সঙ্গে এর পজিটিভ এন্ড অ্যাড হবে। সেই হিসাবে এই বিষয়টা আমরা ঠিকই দেখিয়েছি। তাহলে প্রোডাক্ট আমরা কি পেলাম? প্রোডাক্ট পেলাম একটা কার্বক্সিলিক অ্যাসিড আর COOH। তোমরা জানো COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এন্ড একটা অ্যালকোহল। অ্যালকোহলটাকে যদি উল্টো দিক দিয়ে চিনতে অসুবিধা হচ্ছে, ওকে তোমরা এইভাবে দেখো, অ্যালকোহল ফাংশনাল গ্রুপটা তোমরা পেয়ে যাচ্ছ R.OH। তাহলে এস্টারের হাইড্রোলিসিসে এই যে আমাদের সাবস্ট্রেট ছিল এস্টার, এখানে আমরা ওয়াটারটা লিখলাম, কারণ ওয়াটার না হলে তো ইকুয়েশনটা কমপ্লিট হচ্ছে না। যদিও এখানে ওয়াটার দেখানো আছে একবার, তো এটা তো বোঝার জন্য দেখানো আছে। আমরা পাবো এস্টার হাইড্রোলিসে পাবো একটা কার্বক্সিলিক অ্যাসিড, একটা অ্যালকোহল। এবার এই রিঅ্যাকশনটা অ্যাসিড ক্যাটালাইজডও হতে পারে আর বেস ক্যাটালাইজডও হতে পারে। সেই হিসাবে আমরা এখানে রিয়েজেন্ট বলবো, আইদার বলবো ডাইলিউট অ্যাসিড, সিম্পলি লিখি আমরা H3O+, ডাইলিউট অ্যাসিড। কেমন? ডাইলিউট মানে যেখানে প্রচুর জল আছে, আর অ্যাসিড মানে যেখানে H+ আছে। জল আর H+ মিলে H3O+। তোমরা তো জানো H2O and H+, লুইস বেস, লুইস অ্যাসিড, ইলেকট্রন ডোনেশন, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলও ভাবতে পারো। এ তো নিউট্রাল হয়ে যাবে ইলেকট্রন পেয়ে, যেহেতু পজিটিভ চার্জ আছে, কিন্তু নিউট্রাল স্টেট থেকে ইলেকট্রন দেওয়াতে অক্সিজেন আমাদের প্লাস হয়ে যাচ্ছে। তাহলে জলে গোলা H+ কে আমরা বলি H3O+।
তাহলে H3O+ দিয়ে আমরা ডাইলিউট অ্যাসিড বলতে পারি, অর লিখতে পারি ডাইলিউট বেস। ডাইলিউট বেস মিন্স H2O, ডাইলিউট প্রচুর পরিমাণে জল, আর OH- মানে বেস। এই হলো একটা প্রসেস, যেটা কি অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ। এটা তোমরা এবার নোট করে নিতে পারো। আরেকটা পদ্ধতি আমরা দেখব, এই আমাদের এস্টার, প্রোডাক্টগুলো তো একই হবে, কিন্তু তবু আমরা ওটাকে এঁকে বুঝবো। এবার হবে অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ। দেখো কি কি চেঞ্জ হলো দেখে নাও। এস্টারটা আমরা একই রেখেছি, কিন্তু এখানে লেখাটা পাল্টেছি কি অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ। অ্যালকাইল অক্সিজেন বন্ড কোনটাকে শিখেছি? এই অ্যালকাইল গ্রুপের সঙ্গে ও এর যে বন্ডটা, সেটাকে আমরা অ্যালকাইল অক্সিজেন বন্ড শিখেছি। তাহলে এইখানটা ভাঙবে যথারীতি। মনে মনে একবার ভেবে নিই এখানে পোল কেমন ছিল। যেহেতু অ্যালকাইল গ্রুপের কার্বন ও এর সাথে বন্ডেড, কার্বনের থেকে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেন এন্ড নেগেটিভ, কার্বন এন্ড পজিটিভ পার্সিয়ালি। তাহলে ওয়াটারকে আমাকে এমন ভাবে রাখতে হবে যেন ওয়াটারের পজিটিভ এন্ড এই নেগেটিভ এন্ডের সাথে অ্যাড হয়, আর ওয়াটারের নেগেটিভ এন্ড এই পজিটিভ এন্ডের সঙ্গে অ্যাড হয়। তাহলে ওয়াটারকে আমাদেরকে লিখতে হবে এইভাবে, এই যে পজিটিভ এন্ড, এই যে নেগেটিভ এন্ড, নেগেটিভ এন্ডের সঙ্গে পজিটিভ এন্ড, পজিটিভ এন্ডের সঙ্গে নেগেটিভ এন্ড। তাহলে আপাতত যদি শুধু ফ্র্যাগমেন্ট দুটো লিখি, তাহলে এই দিকে হলো R≡, এন্ড এই দিক থেকে হলো R ডট। এবার ওই ফ্র্যাগমেন্ট গুলোর ভ্যালেন্সি কমপ্লিট করার দায়িত্ব জলের। এই ও এর সাথে আমরা এইচ অ্যাড করলাম, আর আর ডটের সঙ্গে আমরা ওইচ অ্যাড করলাম। তাহলে যথারীতি পেলাম একটি কার্বক্সিলিক অ্যাসিড আর একটি অ্যালকোহল। তাহলে এস্টারের হাইড্রোলিসিস অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজের মাধ্যমেও হতে পারে, আবার অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজের মাধ্যমেও হতে পারে। বলা আচ্ছা, তাহলে তো আমাদের দুটো বিষয় চলে এলো মেকানিজমের আন্ডারে। তাহলে আমাদেরকে দু রকম মেকানিজম শিখতে হবে। আসলে দু রকম নয়, আরো বেশি রকমের মেকানিজম শিখতে হবে। বলি এবার, এই যে দুটো রকম হলো অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ এন্ড অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ, এই দুটোই আবার অ্যাসিড মিডিয়ামেও আমরা করতে পারি, বেস মিডিয়ামেও করতে পারি। তারপর রিঅ্যাকশনের তো আবার আরো প্যাটার্ন আছে, ইউনিমলিকুলার, বাইমলিকুলার। তাহলে ইউনিমলিকুলার, বাইমলিকুলার দুটো প্যাটার্ন চলে এলো। অ্যাসিড ক্যাটালাইজড, বেস ক্যাটালাইজড আরো দুটো, আবার অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ, অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ আরো দুটো। এই কারণেই এস্টারের হাইড্রোলিসিসের মেকানিজমে অনেকগুলো মেকানিজম সম্ভব হয়, অনেকগুলো পাথওয়ে সম্ভব হয়, ডিপেন্ডিং আপন দ্য সাবস্ট্রেট এস্টার, রিঅ্যাকশন কন্ডিশন এন্ড রিএজেন্ট। তাহলে আমরা কি পাবো? প্লুরালিটি ইন মেকানিজম। এস্টার হাইড্রোলিসিসের অনেক রকম পাথওয়ে সম্ভব। আমরা প্রথমে দেখব পাথওয়ে গুলোর নাম। কি কি পাথওয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে, সেই পাথওয়ে গুলোর নামগুলো আগে শিখে নেওয়ার পর আমরা এক একটা পাথওয়েকে এক একবার ডিসকাশনের আওতায় নিয়ে আসব। কোনো কিছু পড়ার আগে, মানে তোমাদেরকে এখান থেকে পড়ে শোনানোর আগে আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এত এত লেখা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। জিনিস যত বড় হয়, কন্টেন্ট যত বড় হয়, কন্টেন্ট তত ইজিও হয়। তার মানে ওখানে অনেক বেশি তথ্য ঢুকে আছে, অর্থাৎ সেটাকে বোঝাটা ইজি। তাই ধৈর্য রাখো, বিষয়টাকে এখন দেখো। তারপর যখন আমরা এক একটা পাথওয়ে
এক একবারে করব তখন দেখবে জিনিসগুলো খুবই সিমিলার, ভেরি ক্লোজ এবং খুব ইন্টারেস্টিংও হবে। শুধু ধৈর্য রাখা তোমাদের কাজ। এই যে বি অ্যান্ড এ, বি ফর বেস, এ ফর অ্যাসিড। এসি বোঝাবে অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ, অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ, অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ। তাহলে আমরা একবার কি করি, এখানে এস্টারের ওই জেনারেল ফর্মুলাটাকে একবার চোখের সামনে রেখে দিই। বি ফর বেস ক্যাটালাইজড, অর্থাৎ রিঅ্যাকশনটা ডাইলিউট বেসের প্রেজেন্সে হবে। এই তিনটে হয়ে গেল বেস ক্যাটালাইজড। আর ক্যাপিটাল এ যা আছে এগুলো হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড। এবার এসি মানে বোঝাবে এই বন্ড ক্লিভেজের মাধ্যমে হাইড্রোলিসিসটা হচ্ছে, অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ বোঝাবে। তাহলে এসি গুলোর মানেও বোঝা গেল। এল বোঝাবে অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ, এলটা বোঝাবে অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ। এবার তোমরা বোর্ডে লেখাটি পড়ে দেখতে পারো। ইউনিমলিকুলার মানে যেখানে রেট ডিটারমাইনিং স্টেপ একটাই মলিকুলের উপর ডিপেন্ড করে। বাই মলিকুলার মানে যেখানে রেট ডিটারমাইনিং স্টেপ দুটো মলিকুলের উপর ডিপেন্ড করে। এখানে 2 গুলো রিপ্রেজেন্ট করছে বাই মলিকুলার, 1 গুলো রিপ্রেজেন্ট করছে ইউনিমলিকুলার। তাহলে লেখাটা তোমরা একবার শুধু ভালোভাবে দেখে নাও, তারপর আমরা এই যে যতগুলো প্রবাবল পাথওয়ে আছে সবকটাকে একে একে ডিসকাস করতে চলেছি। তাহলে আমাদের প্রথম ডিসকাশন টপিক হতে চলেছে BAC2 মেকানিজম, বেস ক্যাটালাইজড অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ বাইমলিকুলার। এই পাথওয়েটা আমরা দেখছি এস্টার হাইড্রোলিসিসের। আমরা একটা এস্টার নিলাম আর সিও ও আর ডট। এর সাথে অ্যাড করা হয়েছে ডাইলিউট অ্যালকালি, সেই হিসাবে আমরা সেটাকে অ্যারোতে লিখতে পারি। অ্যালকালি হিসাবে নিলাম আমরা NaOH, DIL ফর ডাইলিউট তোমরা জানো। আমরা ফাইনালি প্রোডাক্ট দেখতে পাবো RCOO and R.OH, sodium salt of carboxylic acid and an alcohol। এর মেকানিজম আমাদেরকে করতে হবে। তাহলে আমরা আসি মেকানিজমে। এই হলো আমাদের এস্টার। এই অক্সিজেন আর এই অক্সিজেন দুটোরই ইলেকট্রন অ্যাট্রাকশনে এই কার্বনিল গ্রুপটার কার্বন প্লাস ডেল চার্জড, পার্সিয়ালি পজিটিভ ডিউ টু ইলেকট্রন অ্যাট্রাকশন বাই 2 অক্সিজেন অ্যাটমস। মিডিয়ামে আছে OH মাইনাস, কোথা থেকে এসছে? NaOH এর ডিসোসিয়েশন থেকে এসছে। আবার মিডিয়ামে প্রচুর পরিমাণে জলও প্রেজেন্ট আছে, যেহেতু ডাইলিউট NaOH নেওয়া হয়েছে। এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি দেখে, অর্থাৎ ইলেকট্রোফিলিক সেন্টারটাকে দেখে নিউক্লিওফাইলের অ্যাটাক। ইনিশিয়ালি উইক পাই বন্ডের অক্সিজেনের দিকে ব্রেক। তাহলে তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি দিলাম, এটা তোমরা ইউজ করবে ফার্স্ট অ্যারো, nucleophilic attack of OH minus on partially positively charged carbon, that means electron deficient carbon, and as pi bond is weak due to electron attraction by O atom, pi bond shifts towards O। যেমন অ্যারো দিলাম সে অনুযায়ী আমরা একটা রেজাল্ট দেখব। এই স্টেপটা একটা রিভার্সিবল স্টেপ, আর এটাই হয়ে গেল স্লো স্টেপ।
এই স্টেপটা স্লো। রেজাল্ট দেখি, আর বন্ড সি, সিঙ্গেল বন্ডেড ও মাইনাস, বন্ড ও আর ডট অ্যান্ড ওএইচ এর সাথে সি এর বন্ড, যেটাকে আমরা এইখানে দেখালাম। সো দিস ইজ আওয়ার নিউ বন্ড। তাহলে যেহেতু এখানে ডাবল বন্ডটা প্রেজেন্ট ছিল, কার্বনটার হাইব্রিডাইজেশন ছিল sp2, যেহেতু এখন অল বন্ড সিঙ্গেল বন্ড, হাইব্রিডাইজেশন বদলে হয়ে গেল sp3। সেই হিসাবে এই যে অ্যানায়নটা ফর্ম হলো, এই অ্যানায়নটাকে আমরা বলছি একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট 1 বলার প্রয়োজন পড়বে না, টেট্রাহেড্রাল intermediate. Why tetrahedral? Due to change of hybridization from sp2 to sp3. This is tetrahedral carbon. Next step এ পাই বন্ড আবার রেস্টোর হলো and OR ডট ইলেকট্রন সহ বেরিয়ে গেল। তোমাদের প্র্যাকটিসের জন্য পাই বন্ড রেস্টোর হলো, সেটা অ্যারো 1, OR ডট লিভ করলো লিভিং গ্রুপ হিসাবে, সেটা হয়ে গেল অ্যারো 2। আবার একটা রিভার্সিবল স্টেপ, কিন্তু এটা ফাস্ট। রেজাল্ট হলো আর সি, পাই বন্ড রেস্টোর হয়ে গেছে, তাই ডাবল বন্ড ও। ওএইচটা আর নিচে রাখার প্রয়োজন নেই, কারণ রাইট সাইড খালি হয়ে গেছে, তাই ওএইচ অ্যান্ড আর ডট ও ইলেকট্রন সহ বেরিয়েছে বলে মাইনাস। আমরা উল্টো দিক থেকে লিখি, আর ডট ও ইলেকট্রন সহ বেরিয়ে গেছে বলে মাইনাস। তাহলে রেজাল্ট হলো একটা কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যান অ্যালকক্সাইড আয়ন। বুঝতেই পারছো এটা একটা আনস্টেবল পেয়ার, কারণ কার্বক্সিলিক অ্যাসিডের কাজই হলো H+ দেওয়া, অ্যালকক্সাইড আয়ন স্ট্রং বেস, তাই H+ এক্সচেঞ্জ হবে, যাকে আমরা বলছি প্রোটন এক্সচেঞ্জ স্টেপ। প্রোটন এক্সচেঞ্জ স্টেপ। এই H+ এখানে শিফট করে দাও, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করলো অ্যানায়ন অ্যান্ড অ্যালকক্সাইড আয়ন H+টা পেয়ে হয়ে গেল OH। এই স্টেপটা আরেকবার বুঝিয়ে দিই, এই স্টেপটা কিন্তু ইররিভার্সিবল স্টেপ। দেখো আমরা এই অ্যারোটা ইউজ করেছি, এই স্টেপটা ইররিভার্সিবল স্টেপ, যেটা একটা H+ এক্সচেঞ্জ স্টেপ। দেখো কার্বক্সিলেট আয়নের রেজোন্যান্স স্টেবিলিটি আছে, অর্থাৎ এটা একটা স্টেবল আয়ন, কিন্তু অ্যালকক্সাইড একটা আনস্টেবল আয়ন। একে তো অক্সিজেন মাইনাস, তারপর অ্যালকাইল গ্রুপের +I ইলেকট্রন ডোনেশন, অ্যালকাইল গ্রুপটা তো +I হয়, যে কারণে এই অ্যানায়নটা বেশি স্টেবল, তাই এই অ্যানায়নটার জায়গায় এই অ্যানায়নটা ফর্ম হওয়া বেটার। তাহলে দিস প্রোডাক্ট সেট ইজ মোর স্টেবল দ্যান দিস সেট, ওই জন্য এটাকে বলছি আনস্টেবল পেয়ার, এটাকে আমরা বলছি স্টেবল পেয়ার। এবার এই যে ক্যাটায়নটা ছিল, পুরো মেকানিজমে যেখানে যেখানে মাইনাস হয়েছে ক্যাটায়ন সেখানে সেখানে মুভ করেছে, আমরা ধরে নেব। প্রথমে মাইনাস ছিল এখানে, তাহলে Na+ এখানে ছিল, তারপর Na+ এখানে ছিল, তারপর এখানে ছিল, ফাইনালি যেখানে এলো সেখানেই আমরা শুধু ওকে শো করলাম। জায়গাটা কম আছে তাই ছোট হয়ে গেল, ওটা Na+। তাহলে সোডিয়াম সল্ট অফ দিস কার্বক্সিলিক অ্যাসিড, রেজাল্ট হলো সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। and an alcohol. এই হয়ে গেল OH- ইউজ করে স্ট্রাকচার হাইড্রোলিসিস এন্ড তাদের প্রোডাক্ট। এখন প্রশ্ন হলো, বেস ক্যাটালাইজড বোঝা গেল, অ্যাসাইল অক্সিজেন বন্ড ব্রেক করলো, এই দেখো
যেটাকে হাইলাইট করলাম সেটাই আমাদের অ্যাসাইল অক্সিজেন বন্ড। তাই এসিটাও বোঝা গেল, অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ। বাইমলিকুলারটা বুঝতে হবে। তাহলে আমরা জানি কোন মাল্টি স্টেপ রিঅ্যাকশনে, এই রিঅ্যাকশনে এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ। মাল্টি স্টেপ রিঅ্যাকশনে যে স্টেপটা সবচেয়ে স্লো হয় সেই স্টেপে যে যে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল টেক পার্ট করে তারাই রেটকে, রিঅ্যাকশন রেটটাকে ডিটারমাইন করে, অর্থাৎ রিঅ্যাকশন কতটা স্পিডে হচ্ছে তাকে ডিটারমাইন করে। এটা আমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে পড়েছি। তাহলে যেহেতু স্লো স্টেপে এস্টার অ্যান্ড বেস দুজনেই ইনভলভ, তাহলে আমরা এই রিঅ্যাকশনটা রিঅ্যাকশন রেট লিখতে পারি রেট কনস্ট্যান্ট ইনটু এস্টার, মানে এস্টার অ্যান্ড বেস দুজনেই প্রেজেন্ট আছে স্লো স্টেপে, অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপে। সেই হিসাবে এই হয়ে গেল এই রিঅ্যাকশনটা রেট ইকুয়েশন। তাহলে ওভারঅল মলিকুলারিটি হয়ে গেল 1 + 1 = 2। রিঅ্যাকশনটার মলিকুলারিটি হয়ে গেল 2, সেই কারণে আমরা রিঅ্যাকশনটাকে বলছি বাইমলিকুলার। এখন নিশ্চয়ই তোমরা নামটা বুঝলে। তাহলে মেকানিজমটাই দেখো, বিশেষ কিচ্ছু নেই। কার্বনিক কার্বন পার্সিয়ালি পজিটিভ, তাই নিউক্লিওফাইলের অ্যাটাক হলো, ফাইনালি ও আর ডট লিভ করে গেল। তাহলে অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজের মাধ্যমে এস্টারটা আমাদের ফর্ম হলো। এবার আমরা করি এটার একটা এক্সাম্পল। ইথাইল অ্যাসিটেট আমরা এস্টার হিসাবে নিলাম, এটাকে আমরা আপাতত মুছে দিই, বোর্ডে আমাদের স্পেস বাড়বে। অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিড লিখছি আমরা, এতটা হয়ে গেল অ্যাসিটেট। ইথাইল হয়ে গেল ইথাইল অ্যাসিটেট, একে দেওয়া হয়েছে ডাইলিউট KOH। বুঝতে পারছো? অবশ্যই অ্যাকুয়াস মিডিয়াম, যেহেতু কোনো মানে সলভেন্ট লেখা নেই, আমরা এটাকে অ্যাকুয়াস মিডিয়ামই ধরতে বাধ্য। তাহলে আমি মেকানিজমটা কেমন হবে এখানে শুধু একটু চেঞ্জ করে দিই। আর এর জায়গায় সব সময় বসে যাচ্ছে মিথাইল, আর হয়ে গেল আমাদের মিথাইল, এন্ড আর ডট হয়ে গেল ইথাইল। আর ডট হয়ে গেল ইথাইল। তাহলে প্রোডাক্ট হলো সোডিয়াম অ্যাসিটেট অ্যান্ড ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, আমরা এই জায়গাটিকে ব্রেক করছি, অ্যান্ড যেহেতু এই বন্ডের পোলগুলো এই রকম, অক্সিজেন এন্ড পার্সিয়ালি নেগেটিভ, কার্বন এন্ড পার্সিয়ালি পজিটিভ ডিউ টু ইলেকট্রন অ্যাট্রাকশন বাই অক্সিজেন অ্যাটম, ওয়াটারকে আমরা এইভাবে লিখছি। এটা থেকে যা রেজাল্ট পাচ্ছি তাতে আমরা দেখো লেফট সাইডের পার্টগুলোকে জুড়ে দাও আর রাইট সাইডের পার্টগুলোকেও জুড়ে দাও, এই দুটো প্রোডাক্ট পাওয়া উচিত। কিন্তু আমাদের মাথায় আছে যেহেতু মিডিয়াম বেস, বেস মিডিয়ামে অ্যাসিড সারভাইভ করবে না, বেস অ্যাসিডের H+টা সরিয়ে নেবে, তাহলে OH- অ্যান্ড H+ ওয়াটার করে বার করে দাও আর বেসের ক্যাটায়নকে এখানে বসিয়ে দাও। তাহলে প্রোডাক্ট হয়ে যাচ্ছে পটাশিয়াম অ্যাসিটেট অ্যান্ড ইথাইল অ্যালকোহল। এই হয়ে গেল BAC2 মেকানিজমের একটা এক্সাম্পল। বুঝতেই পারছো, মেকানিজমে এটাকে পটাশিয়াম করা হয়নি, মেকানিজমে ওকে পটাশিয়াম করলেই আমরা পটাশিয়াম সল্টটা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের মাথায় কি থাকবে? মাথায় থাকবে এস্টারের হাইড্রোলিসিসে একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল হয়, কিন্তু মিডিয়াম যদি বেস হয় অ্যাসিডটাকে আমরা বেসের সল্ট হিসাবে পাবো, অ্যাসিড হিসাবে পাবো না, যেহেতু বেস মিডিয়ামে অ্যাসিড সারভাইভ করে না, তাই অ্যাসিড না লিখে বেস মিডিয়াম আমরা সল্ট লিখব। তাহলে এই পার্ট থেকে আমরা একটা অ্যাসিড বানাচ্ছি,
এই পার্টটা থেকে আমরা একটা অ্যালকোহল বানাচ্ছি। মিডিয়াম বেস বলে অ্যাসিডটাকে আমরা সল্ট হিসাবে লিখছি। এবার তোমার কাছে কোশ্চেন আসতে পারে মনে, যে অ্যাসাইল অক্সিজেন বন্ডটাই যে ক্লিভেজ হলো তার কি কোনো প্রমাণ আছে? আমরা কি কোনো প্রমাণ দিতে পারি? কোনো এক্সপেরিমেন্টাল প্রুফের আছে যে অ্যাসাইল অক্সিজেন বন্ডটারই এখানে ক্লিভেজ হবে? তাহলে আমরা একটা স্টার ধরে নিচ্ছি, হাইপোথেটিক্যাল স্টার। হাইপোথেটিক্যাল ইন দা সেন্স স্টারটা প্র্যাকটিক্যালি প্রেজেন্ট, আমরা ওটাকে বানিয়ে নিচ্ছি আমাদের এক্সাম্পল দেওয়ার যোগ্য করে। বেনজিন রিং সি ডাবল বন্ড ও ও এমন একটা কার্বন যে কার্বনটা কাইরাল। এই কার্বনটা কাইরাল কার্বন, কারণ এর চারটে ভ্যালেন্সি চারটে ডিফারেন্ট গ্রুপ দিয়ে স্যাটিসফাইড আছে। একটা ভ্যালেন্সিতে মিথাইল, একটা ইথাইল, একটা হাইড্রোজেন, একটাতে এই বাকি গোটা পার্টটা। এর আমরা করছি অ্যাকুয়াস NaOH দিয়ে হাইড্রোলিসিস, ডাইলিউট NaOH দিয়ে হাইড্রোলিসিস, AQ ফর অ্যাকুয়াস। তাহলে এই বন্ডটা ব্রেক হবে যেমন আমরা শিখলাম BSE2 মেকানিজমে, এই দিকটা পজিটিভ এন্ড, এই দিকটা নেগেটিভ এন্ড এই বন্ডে। তাহলে এই দিকে থাকবে ওয়াটারের নেগেটিভ এন্ড, এই দিকে থাকবে ওয়াটারের পজিটিভ এন্ড। সেই হিসাবে এই দিক থেকে আমরা কি প্রোডাক্ট পাবো? PH COOH, PH COOH, মানে আমরা পেয়ে গেলাম বেনজোইক অ্যাসিড। এই দিক থেকে আমরা পাচ্ছি, দেখো যেমন ওখানে স্কেলিটনটা আছে সেই স্কেলিটনটাকে ফলো করো, তারপর মিলিয়ে দেখো যে হ্যাঁ আমরা এই প্রোডাক্টটাই পাবো কি পাবো না। আমাদের ফোকাস কিন্তু থাকবে আসলে অ্যালকোহলটার উপর। আমরা একটা এক্সপেরিমেন্টাল প্রুফ নিচ্ছি, আবার একটা এক্সাম্পলও দেখছি, এটাকে তোমরা একটা কোশ্চেন হিসাবেও ভাবতে পারো। তাহলে এই দিক থেকে পেলাম বেনজোইক অ্যাসিড, ওই দিক থেকে পেলাম একটা অ্যালকোহল। এবার মিডিয়াম যেহেতু বেস, আমরা অ্যাসিড হিসাবে পাবো না, আমরা জানি আমরা অ্যাসিডটাকে সল্ট হিসাবে পাবো। বেনজোইক অ্যাসিড না পেয়ে আমরা পাবো সোডিয়াম বেনজোয়েট। তাহলে এই যে কাইরাল কার্বনটার যা কনফিগারেশন ছিল, এখানেও কিন্তু কনফিগারেশন তাই, কারণ গ্রুপগুলোর প্রায়োরিটি সেম আছে এবং স্পেসে তাদের ডিরেকশনও সেম আছে। যদি প্রায়োরিটির ব্যাপারটা আবার বোঝান, কার্বনের সঙ্গে ডিরেক্টলি বন্ডেড কার্বন, এখানেও ডিরেক্টলি বন্ডেড কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। তাহলে সবচেয়ে অ্যাটমিক মাস বেশি অক্সিজেনের, তার প্রায়োরিটি 1। কার্বনের সঙ্গে আবার কার্বন বন্ডেড প্রায়োরিটি 2, শুধু একটাই কার্বন প্রায়োরিটি 3, হাইড্রোজেন সবচেয়ে লাইট প্রায়োরিটি 4। তাহলে এখানের কনফিগারেশন ছিল যেমন, এখানেও দেখো প্রায়োরিটিতে কোনো চেঞ্জ নেই। প্রায়োরিটিতে কোনো চেঞ্জ নেই তো বটেই, উপরন্তু স্পেসে তারা যে যেদিকে ওরিয়েন্টেড ছিল সে সেদিকেই ওরিয়েন্টেড আছে। তাহলে এই কার্বনটার যা কনফিগারেশন ছিল, এই কার্বনটার কনফিগারেশন তাই রইল। আমরা বললাম রিটেনশন অফ কনফিগারেশন। আর রিটেনশন অফ কনফিগারেশন তখনই হবে যখন কাইরাল কার্বনের সঙ্গে কোনো বন্ড ক্লিভেজ হবে না, কাইরাল কার্বনে কোনো রকম অ্যাটাক হবে না, কাইরাল কার্বনের কোনো বন্ড ব্রেক করবে না, তখনই রিটেনশন অফ কনফিগারেশন হবে। নাহলে আমরা SN1 হলেও দেখেছি রেসিমাইজেশন হয়, SN2 হলে দেখেছি ইনভার্সন হয়। রিটেনশন তখনই হয় যখন কাইরাল কার্বনের কোনো বন্ড ব্রেক করে না। তার মানে অবশ্যই এই বন্ডটা ব্রেক করেই রিঅ্যাকশনটা হয়েছে, এই বন্ডটা ব্রেক করে রিঅ্যাকশনটা হয়নি। তাই আমরা বলতে পারছি অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজের মাধ্যমে রিঅ্যাকশনটা হলো। তাহলে BSE2 মেকানিজমে যদি রিঅ্যাকশন হচ্ছে, তাহলে অ্যালকোহল পার্টটা যদি কাইরাল হয়,
এস্টারের অ্যালকোহল দিকটা যদি কায়দার হয়, তার রিটেনশন অফ কনফিগারেশন হয়, তোমরা এটা শিখলে। প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা এস্টারের আমরা ধরো হাইড্রোলিসিস করব, যেখানে ওয়াটারটা O18 লেভেলড। আমরা লেভেলিং এক্সপেরিমেন্টের ব্যাপারে আগে শিখেছি। লেভেলিং এক্সপেরিমেন্ট রিঅ্যাকশন পাথওয়েকে যাচাই করার জন্য করা হয়। তাহলে আমাদেরকে এরকম একটা প্রবলেম দেওয়া হলো, এস্টারটা নিলাম ইথাইল অ্যাসিটেট, ইথাইল, এটাকে আমরা নিলাম NaOH ইন O18 লেভেলড ওয়াটার। এটা O16 নয়, এটা O18। এখানে আমাকে বলা হয়েছে যে এই যে O18 আইসোটোপটা, সেটা এস্টারটার হাইড্রোলিসিসে যে প্রোডাক্টগুলো হবে তার কোনটাতে পাওয়া যাবে। হাইড্রোলিসিস প্রোডাক্টগুলো কিন্তু আমরা শিখে গেছি। এই বন্ডে পোলারিটি দেখতে গেলে এটা প্লাস ডেল, এটা মাইনাস ডেল। সেই হিসাবে যখন আমি ব্রেক করব, ওয়াটারের পজিটিভ এন্ড হবে ওর নেগেটিভ এন্ডের সঙ্গে অ্যাড, ওয়াটারের নেগেটিভ এন্ড হবে ওর পজিটিভ এন্ডের সঙ্গে অ্যাড। আমরা এই দিক থেকে করব অ্যাসিডের সল্ট। আপাতত প্রথমে অ্যাসিডটাই লিখলাম, যেহেতু তোমরা এই মেকানিজমটা প্রথম করছো। এই দিক থেকে হলো অ্যালকোহল। এবার অ্যাসিড যেটা তৈরি হলো সেটা বেস মিডিয়ামে সল্ট হিসাবে আমরা পেলাম। প্রোডাক্ট তো এই দুটি হলো। এখন কথা হচ্ছে এদের মধ্যে কার অক্সিজেনে O18টা আসবে না কারোরই আসবে না, এই হলো কোশ্চেন। তাহলে সেটা বুঝি। NaOH ওয়াটারের সাথে ইকুইলিব্রেট করে ওই লেভেলড অক্সিজেনটার কিছুটা OH মাইনাসে চলে আসছে। দেখে নাও, এখানে এই ওটা লেভেল ছিল, এখানে এই ওটা লেভেল হয়ে গেল। যদি বলে এটা আবার কি রকম, মনে করিয়ে দিই, আমরা আগে শিখেছি। দেখো OH মাইনাস এখান থেকে এলো, যেটা একটা নরমাল অক্সিজেন, অর্থাৎ O16 আইসোটোপ। এই হলো O18 লেভেলড ওয়াটার। পোলারিটি দেখানো হলো হাইড্রোজেন এন্ড পজিটিভ, অক্সিজেন এন্ড পার্সিয়ালি নেগেটিভ। এর অ্যাটাক বন্ড ব্রেকস। ইলেকট্রন ডেফিসিয়েন্ট হাইড্রোজেনে OH মাইনাস এর অ্যাটাক and this bond breaks towards oxygen. Result: OH minus and H plus, H2O. OH ইলেকট্রন পেয়ে নেগেটিভ। এই জিনিসটাই আমরা এখানে দেখিয়েছি। এটা একটা ইকুইলিব্রিয়াম। তাহলে নরমাল OH মাইনাস ওয়াটার সাথে ইকুইলিব্রেট করে কিছুটা O18 আইসোটোপ নিজের কাছে নিয়ে আসবে। বুঝে নাও। এরপর এই যে আমাদের স্টার, এর উপরে নরমাল OH মাইনাসরা যেমন অ্যাটাক করবে, কোন কোন স্টার মলিকুলে এই O18 লেভেলড OH মাইনাসও অ্যাটাক করবে। কারণ O18 লেভেলড OH মাইনাস এখন মিডিয়ামে আছে। তাহলে যদি আমাদের এই বন্ডটা ডিভিশন হয়, অর্থাৎ আমরা যে মেকানিজমটা করছি অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ, আমি গোটাটা আর দেখাচ্ছি না, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট ফরমেশন আর দেখাইনি, আমি SN2 ফ্যাশনের মতো দেখিয়ে দিয়েছি। এখানে প্লাস ডেল সেন্টারে অ্যাটাক হলো, এই বন্ড ব্রেক হলো, যেমন ভাবে আমরা মেকানিজমটা করেছি সেইটা। তাহলে O18টা এলো অ্যাসিডে, অ্যালকোহলটা হলো নরমাল। অবশ্যই এটা প্রথমে তো অ্যালকোক্সাইড। এবার প্রোটন এক্সচেঞ্জ হবে। প্রোটন এক্সচেঞ্জ হলে এই হাইড্রোজেনটা এর কাছে যাবে। তাহলে O18টা কার কাছে রইল? O18টা অ্যাসিডের কাছে রইল। অ্যালকোহলটা কিন্তু নরমালি পাওয়া গেল। তাহলে যেহেতু O18টা রিএজেন্টের ছিল,
সেটা যেহেতু এই সিতে অ্যাড হলো, তার মানে নিঃসন্দেহে এই বন্ডটারই ক্লিভেজ হয়েছে। তো এটাকেও তোমরা একটা প্রবলেম হিসাবে ভাবতে পারো যে আমাদেরকে এই স্টারটার উপর এই কন্ডিশন দিয়ে দেওয়া হলো, জিজ্ঞাসা করা হলো যে প্রোডাক্টে O18 কোন মলিকিউলটার কাছে পাওয়া যাবে, কার্বক্সিলিক অ্যাসিডের সল্টের কাছে পাওয়া যাবে না অ্যালকোহলের কাছে পাওয়া যাবে। তাহলে যেহেতু অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ হচ্ছে, O18টা আমরা সল্টের কাছে পাবো। নেক্সট আমরা আসছি BAL1 মেকানিজম, বেস ক্যাটালাইজড অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ ইউনিমলিকুলার। যথারীতি আমরা একটা স্টার নিলাম, আমরা ধরে নিচ্ছি আর and R dot both are bulky groups, অর্থাৎ দুজনেরই সাইজ বেশ বড়। এই রকম অবস্থায় বেসের প্রেজেন্সে অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে কার্বন পার্সিয়ালি পজিটিভ, বেসের অ্যাটাক হলো। লিখো না তোমরা, কিন্তু যেমন বলেছি আগে গোটাটা বুঝে নিয়ে তবে লিখবে। তাহলে এটা কিন্তু আমরা BSc 2 তেও হতে দেখেছি, BSc 2টাই মোটামুটি ভাবে আমরা করছি, যা বোর্ডে দেখা যাচ্ছে তাতে। রেজাল্ট কি হয়েছিল, একটা টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট ফর্ম হয়েছিল। এটা BAC2 মেকানিজমে আমরা এই ইন্টারমিডিয়েটটা ফর্ম হতে দেখেছি। ওখানে টেট্রাহেড্রালি ড্র করে নিয়ে এখানে টেট্রাহেড্রালি ড্র করেছি। তাহলে এই কার্বনটার হাইব্রিডাইজেশন ছিল sp2, কারণ আমরা এই ডাবল বন্ডটা দেখতে পাচ্ছি। তাহলে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল ছিল 120 ডিগ্রি, মোর অর লেস 120 ডিগ্রি। সবকটা অবশ্যই 120 ডিগ্রি হবে না, কারণ যেহেতু সব বন্ডগুলো একই ধরনের নয়, রিপালশন গুলো ইকুয়াল হবে না, আমরা জানি VSEPR থিওরি থেকে। কিন্তু ক্লোজ টু 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল আমরা এক্সপেক্ট করব, যেহেতু sp2 হাইব্রিডাইজেশন। যেই না টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট ফর্ম হলো, বন্ড অ্যাঙ্গেল গুলো কমে চলে এলো, সব বন্ড অ্যাঙ্গেল গুলো কমে চলে এলো ক্লোজ টু 109 ডিগ্রি। এবার যদি এই গ্রুপগুলো বেশ বড় বড় গ্রুপ হয়, বাল্কি গ্রুপ হয়, তাহলে এই বন্ড অ্যাঙ্গেল কমে যাওয়ায় এই গ্রুপগুলো কাছাকাছি চলে এলো। কাছাকাছি চলে এলে এরা ইচ আদারের সঙ্গে রিপালশন শুরু করলো। রিপালশন করাতে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট আনস্টেবল হয়ে পড়বে। কন্ডিশনটা বুঝো, যখন গ্রুপগুলো বাল্কি তখন কার কথা হচ্ছে, আর অ্যান্ড আর ডট, আমরা বলছি আর অ্যান্ড আর ডট আর বাল্কি গ্রুপস। এই কন্ডিশনটা আমরা এখানে আরোপ করছি, চাপিয়ে দিচ্ছি। তাতে কি হবে, আনস্টেবল টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট ডিউ টু স্টেরিক ক্রাউডিং। তাই OH মাইনাস কার্বনিল কার্বনটাই তখন অ্যাটাক করবে না। কখন, যখন এই কন্ডিশনটা কাজ করছে, গ্রুপগুলো বাল্কি গ্রুপ যখন। তাহলে আবার একবার দেখি সেক্ষেত্রে কি হবে। কার্বনিল কার্বনে যদি অ্যাটাক করে, অর্থাৎ OH মাইনাস যদি অ্যাড হয়, তোমরা নিশ্চয়ই দেখলে প্রোডাক্ট যেটা ছিল সেখানে OH মাইনাস অ্যাড হয়ে গেছে। আমরা কিন্তু BAC2 মেকানিজম যেটা করলাম, আমরা BAC2 যেটা মেকানিজম করলাম সেটা একটা অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম ছিল, সেটা আমি তোমাদেরকে মেনশন করে যেতে ভুলে গেলাম। মেকানিজম তোমাদের খাতায় আছে, সেখানে দেখো প্রথমে যখন OH মাইনাস অ্যাটাক করলো, অর্থাৎ OH মাইনাস অ্যাড হয়ে গেল, সেটা একটা অ্যাডিশন স্টেপ। তারপরে যখন পাই বন্ড রেস্টোর হয়ে OR মাইনাস বেরিয়ে গেল, সেটা একটা এলিমিনেশন স্টেপ। কেউ বেরিয়ে যাওয়াকে আমরা এলিমিনেশন বলি। তাহলে ওই মেকানিজমটা ছিল অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম। তাহলে অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম অর্থাৎ BAC2 কেন কাজ করলো না? কারণ টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট আনস্টেবল হয়ে যাচ্ছে ডিউ টু রিপালশন বিটুইন লার্জ গ্রুপস অ্যাজ দ্য এস্টার ওয়াজ স্টেরিক্যালি হিন্ডার্ড।
এই অবস্থায় আমরা ওই রকমই একটি স্টেরিক্যালি হিন্ডার্ড স্টার আবার কল্পনা করলাম, যেখানে r dot is capable of forming a stable carbocation. বুঝো, প্রথম কথা r and r dot are both bulky. দ্বিতীয় কথা r dot can form a stable carbocation. এই অবস্থায় কি হবে? এই কেসে মেকানিজমটা এমন হবে যে প্রথমেই ও আর ডট বন্ড ব্রেক করে গেল। প্রথমে আমরা বেসকে ডাকছি না, বেস অবশ্যই প্রেজেন্ট আছে, বেস অবশ্যই প্রেজেন্ট আছে, কিন্তু বেসের প্রয়োজন ওই স্টেপটাই হচ্ছে না। একটা স্টেপ যেটাকে আমরা বলতে পারি ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ যেটা প্রথম ধাপ, প্রথম ধাপে অ্যালকাইল অক্সিজেন বন্ড ব্রেক করে গেল কার দিকে? ও এর দিকে। কেন? কারণ অক্সিজেন ইলেকট্রন চাইছিল। রেজাল্ট হয়ে গেল, অবশ্যই স্টেপটা রিভার্সিবল, রেজাল্ট হয়ে গেল এই অ্যানায়ন অ্যান্ড আর ডট ক্যাটায়ন। অ্যানায়নটা তো রেজোনেন্স স্টেবিলাইজড, স্টেবল অ্যানায়ন, ওকে নিয়ে চিন্তা নেই। এই যে কার্বোক্যাটায়নটি ফর্ম হলো, তার জন্য কিন্তু আমরা কন্ডিশন রেখে দিয়েছি যে সেও স্টেবল, আইদার সে 3 ডিগ্রি যদি ইন্ডাকটিভ বা হাইপার কনজুগেশন স্টেবিলিটি ভাবছি, অর রেজোনেন্স স্টেবিলিটি তার আছে, এই রকম কোন একটা স্টেবিলিটি ওর প্রেজেন্ট। এই স্টেপটা স্লো, এটা একটা আয়োনাইজেশন স্টেপ। নিঃসন্দেহে আমি বুঝতেই পাচ্ছি তোমাদের SN1 মেকানিজম মনে পড়ছে। SN1 এও প্রথমেই লিভিং গ্রুপ বেরিয়ে যায়। এখানে তোমরা এই দিকটাকে লিভিং গ্রুপ ভাবতেই পারো, কারণ এ কিন্তু একটা স্টেবল অ্যানায়ন। আমরা জানি লিভিং গ্রুপ কাকে বলে, আমরা সেটা ভালোভাবে শিখে রেখেছি। সেকেন্ড স্টেপে, স্টেপ 2 তে এই আর প্লাসের উপর OH মাইনাসের হলো অ্যাটাক। এই যে এটা হলো স্টেপ 1, স্টেপ 2 তে আর ডটের উপর OH মাইনাসের অ্যাটাক, যেটা একটা ফার্স্ট স্টেপ। এবার যথারীতি Na+ যেখানে যেখানে নেগেটিভ চার্জ পেয়েছে সেখানে সেখানে ঘুরছে, তাহলে নেগেটিভ চার্জ এখানে আছে, তাহলে এখানে Na+ ও প্রেজেন্ট আছে। ক্যাটায়নটা বা যে আয়নটা আমার মেকানিজমের প্রতিটি স্টেপে কাজে লাগছে না, তাকে আমরা শেষ স্টেপে শুধুমাত্র ব্যালেন্সের জন্য দেখিয়ে দিই। তাহলে আমাদের প্রোডাক্ট কি হলো? এই হলো একটা প্রোডাক্ট, সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, অ্যান্ড দিস ইজ অ্যানাদার প্রোডাক্ট, অ্যান অ্যালকোহল। যথারীতি এই দুটোই কিন্তু বেস ক্যাটালাইজড রিঅ্যাকশনে প্রোডাক্ট হয়, এখানেও তাই প্রোডাক্ট হলো, কিন্তু এটা একটি কার্বোক্যাটায়ন ফরমেশনের মধ্যে দিয়ে হলো। এই যে কার্বোক্যাটায়নটা ফর্ম হলো, এই স্টেপ 2ই তোমরা একটা অল্টারনেটিভ স্টেপ 2 ভাবতে পারো। সেটা হলো কার্বোক্যাটায়নটার উপর OH মাইনাসের অ্যাটাক না হয়ে জলের অ্যাটাক। কারণ ডাইলিউট অ্যালকালি মানে মিডিয়ামে তো প্রচুর জলও আছে, তাহলে জলও তো এখানে একটা কম্পিটিটিভ নিউক্লিওফাইল। রেজাল্ট, আর ডটের সাথে ও এর বন্ড, ও এর সাথে দুটো H, নিউট্রাল স্টেট থেকে অ্যাটাক করেছিল বলে অক্সিজেন প্লাস। নেক্সট স্টেপে প্লাস চার্জ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা OH বন্ড থেকে সেই ইলেকট্রন নিল, রেজাল্ট হলো R ডট OH অ্যান্ড H প্লাস।
এইচ প্লাস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মিডিয়ামে যে ওইচ মাইনাসরা ছিল তাদের সঙ্গে রিয়াক্ট করে হয়ে গেল ওয়াটার। তোমরা এই স্টেপটার কথাও ভাবতে পারো, এটা অল্টারনেটিভ অফ দিস স্টেপ। এই মেকানিজমটাকে আমরা বলছি BAL1। একবার মেকানিজমটাকে আরেকবার ভালো করে দেখে নি, তারপর আমরা এগিয়ে যাব। এস্টার বাল্কি হওয়ায় কার্বনিল কার্বনটাতে ওএইচ মাইনাসের অ্যাটাক পসিবল হলো না, কারণ সেখানে অ্যাটাক হলেই টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট ফর্ম হয়ে যেত এবং টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট স্টেরিক ক্রাউডিং এর জন্য আনস্টেবল হতো। যেহেতু আর ডট স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে সক্ষম, as R dot is capable of forming stable carbocation, this bond breaks in the first step, which is slow, resulting in a carboxylate anion and a carbocation, which is stable. যদি সে স্টেবল না হয় তাহলে বুঝতেই পারছো এই পাথওয়েটাও চলবে না। কার্বোক্যাটায়নের উপর মিডিয়ামের ওএইচ মাইনাসের অ্যাটাক হতে পারে বা মিডিয়ামে থাকা ওয়াটারেরও অ্যাটাক হতে পারে। এইভাবে ওয়াটারের অ্যাটাক হলো, অক্সিজেন পজিটিভ হয়ে গেল, একটা বন্ড থেকে লোন পেয়ারটা ফেরত নিল, সেটা H+ হিসাবে বেরোলো। এই H+ কে তোমরা অ্যাসিডকেও দিয়ে দিতে পারো। যদি আমরা H+টা অ্যাসিডকে দিয়ে দিই, দেখো আমরা এটা ভাবতে পারি এই যে সল্ট ফর্ম হয়েছিল O মাইনাস, সে এই H+টাকে নিল, তাহলে কিন্তু আমরা এই অ্যাসিডটা পেতে পারি। অথবা মিডিয়ামে যে বেস আছে সেই বেস H+ এর সঙ্গে রিঅ্যাক্ট করে ওয়াটার ফর্ম করে ফেলল। তাহলে আমি যদি মিডিয়ামে বেস আছে ধরি, ইফ বেস ইজ প্রেজেন্ট ইন দ্য মিডিয়াম, তাহলে কিন্তু আমি সল্টই পাবো, অ্যাসিড পাবো না। অ্যান্ড ইফ বেস ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিডিয়াম, শুধুই মিডিয়ামে জল আছে ভাবো মিডিয়ামে NaOH নেই, মিডিয়ামটা শুধু ওয়াটার, মানে নিউট্রাল মিডিয়াম। তাহলে নিউট্রাল মিডিয়াম যদি হতো তাহলে ওয়াটার অ্যাটাক করতো। ওয়াটার অ্যাটাক করলে কিন্তু যে H+টা ফাইনালি বেরিয়ে গেল সে এই সল্টটাকে অ্যাসিডে কনভার্ট করবে, তখন কিন্তু অ্যাসিড অ্যান্ড অ্যালকোহলিক প্রোডাক্ট হবে। কারণ মিডিয়াম ইজ নিউট্রাল, সেখানে অ্যাসিডের সারভাইভ না করার কিছু নেই এবং এই H+টাকে একমাত্র অ্যাকসেপ্টার সেই আছে। কিন্তু যদি মিডিয়ামে OH মাইনাস থাকে তাহলে আমি OH মাইনাসের অ্যাটাক তো দেখাতেই পারি, আর যদি জলের অ্যাটাক দেখাইও তাহলে যে H+টা বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু মিডিয়ামের OH মাইনাসরাই ক্যাপচার করে নেবে, একে কিন্তু সল্ট হিসাবেই থাকতে হবে। বিকজ OH মাইনাস ইজ আনস্টেবল, দিস সল্ট ইজ স্টেবল ডিউ টু রেজোনেন্স। ক্লিয়ার হলো? এবার প্রশ্ন হচ্ছে অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ কেন? অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ হয়েছে বলে। 1 কেন? স্লো স্টেপে শুধুমাত্র এস্টার ইনভলভড। দেখো এই স্টেপটাতে বেসের কোনো রোল নেই, তাহলে আমরা এই রিঅ্যাকশনটার রিঅ্যাকশন রেট লিখতে পারি রেট কনস্ট্যান্ট ইনটু concentration of ester only, hence the reaction is unimolecular or first order reaction, তাই ইউনিমলিকুলার। তাহলে ভালোভাবে বুঝে নাও, যখন আমাদেরকে কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম দেওয়া হবে তখন আমি কি দেখে বুঝবো যে মেকানিজমটা BAL1 মেকানিজমে যাবে। কারণ আমরা BAC2 মেকানিজম অর্থাৎ এখানে অ্যাটাকটাও দেখেছি, আর প্রোডাক্ট কিন্তু দুটোতেই সেম আসছে। বেস ক্যাটালাইজড যে কোনো পাথওয়েতে যাই প্রোডাক্ট কিন্তু সেই অ্যাসিডের সল্ট অ্যান্ড অ্যালকোহলই আসবে, কিন্তু কোন পাথওয়েটা হবে সেই বিষয়ে যদি কোশ্চেন চলে আসে, লেভেলিং এক্সপেরিমেন্ট চলে এলো বা তোমার কোনো কাইরালিটি রইলো, তখন কিন্তু মেকানিস্টিক নলেজ ছাড়া তুমি কারেক্ট অপশন খুঁজে পাবে না, এটি মাথায় ভরো। তাহলে কখন বুঝবো BAL1 মেকানিজম ফলো হবে? কখন বুঝবো? ফার্স্ট, এস্টার ইজ স্টেরিক্যালি হিন্ডার্ড তবেই তো অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ পসিবল হবে না।
কারণ টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট ফর্ম হতে পারবে না। সেকেন্ড, R dot, that means the alkyl group is capable of forming stable carbocation. এটা দ্বিতীয় কন্ডিশন, আমাকে এই OR এর আরটাকে খেয়াল করতে হবে। নেক্সট, হাইলি পোলার সলভেন্ট। যেহেতু আয়নস ফরমেশন হচ্ছে, বন্ড ব্রেক করে আয়োনাইজেশন হচ্ছে, তাহলে আয়োনাইজেশনকে প্রেফার করে সেই সব সলভেন্ট যারা আয়নদেরকে ভালো স্টেবিলাইজ করে। আর আয়নদেরকে স্টেবিলাইজ করার একমাত্র হচ্ছে প্রোটিক পোলার সলভেন্ট। প্রোটিক পোলার সলভেন্ট, ওয়াটার, অ্যালকোহল এটসেট্রা, প্রোটিক পোলার সলভেন্ট থাকলেই এই আয়োনাইজেশন স্টেপটা ফেভারড হবে, যেমনটা SN1 এও হয়। নেক্সট, medium should be faintly alkaline or neutral. মিডিয়ামে অ্যালকালির কনসেন্ট্রেশন, OH মাইনাস এর কনসেন্ট্রেশন হতে হবে ভেরি লো। কেন? নিউক্লিওফাইল খুব দুর্বল হলে তবেই SN1 মেকানিজম ফেভারড হয়, অর্থাৎ আয়োনাইজেশনের মাধ্যমে মেকানিজমটা ফেভারড হয়। নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন যদি হায়ার হয়ে যায়, নিউক্লিওফাইলের স্ট্রেংথ যদি হায়ার হয়ে যায়, তাহলে বাইমলিকুলার মেকানিজম ফেভারেবল হয়ে যায়। তাই যেহেতু ইউনিমলিকুলার মেকানিজম প্রয়োজন, মিডিয়ামে OH মাইনাস খুব কম থাকতে হবে। কম রাখার দুটো উপায়, হয় NaOH এর পার্সেন্টেজ হতে হবে ভেরি ভেরি লো, ধরো 2% NaOH সলিউশন, 3% অ্যাকুয়াস NaOH সলিউশন এইরকম, অথবা কোনো বেস না নিয়ে আমরা নেব কোনো সল্ট, বেসিক সল্টের সলিউশন, Na2CO3 সলিউশন, এটা ধরো নিলাম বেসিক সল্ট, কার্বনেট অর বাইকার্বনেট সল্ট, যাদেরকে জলে ডিজলভ করলে সল্টের হাইড্রোলিসিস হয়ে সল্ট মিডিয়াম উইকলি বেসিক হয়ে যায়। আমরা যদি এর ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করাই, আমরা এখান থেকে কিন্তু ভেরি স্লাইট অ্যামাউন্ট NaOH পাই। তাহলে বেসিক সল্টের সলিউশন ফেন্টলি অ্যালকালাইন করার উপায় কি? অ্যাকুয়াস সলিউশন অফ কার্বনেট অর বাইকার্বনেট সল্টস। এখানটাকে আমরা একটু আলাদা করে দিই। সেই জন্যই তো আমরা জল দিয়েও অ্যাটাকটা দেখিয়েছি, যাতে আমরা নিউট্রাল মিডিয়ামের কাজটাও দেখাতে পারি। নিউট্রাল মিডিয়ামে জল অ্যাটাক করবে, যে H+টা জল বাদ দেবে সে সল্টকে অ্যাসিড করে দেবে, অর্থাৎ অ্যাসিড আর অ্যালকোহল প্রোডাক্টই হয়ে গেল, বেসের গল্প রইল না। বা যদি বেস লো কনসেন্ট্রেশনে প্রেজেন্ট রইল, তাহলে বেসই কাজটা করলো। তাহলে মনে রাখো, এই কন্ডিশনগুলি যখন পাবো তখন আমরা BAL1 মেকানিজমকে ফলো হতে দেখব। এবার করি তাহলে এক আধটা এক্সাম্পল কার BAL1 মেকানিজমের। আমরা সাবস্ট্রেট হিসাবে নিচ্ছি যথারীতি একটা ফিনাইল এস্টারি নেওয়া যাক। এইটা তাহলে দেখো, এই দিকেও একটা বেনজিন রিং, এই দিকে তো এই লার্জ গ্রুপটা আছে, তাহলে এখানে ক্রাউডিং কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণে আছে। কোথায়? এই কার্বনটার চারপাশে, যে কারণে যদি OH মাইনাস অ্যাটাক করে কোথায়? কার্বনিল কার্বনে, তাহলে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট আনস্টেবল হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। এই যে দুটি বড় গ্রুপ থাকছে, এখানে দেখে মনে হচ্ছে এরা কত দূরে দূরে, কিন্তু ওরা তো টেট্রাহেড্রা,
ওরা সবাই সবার কাছাকাছি, সবাই সবার সাথে 109 ডিগ্রি। তাহলে কি হবে, এদের রিপালসিভ ইন্টারঅ্যাকশনের জন্য টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট আনস্টেবল হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আমরা এখানে অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজটার কথা ভাবছি না। দ্বিতীয় কথা দেখব, এখানে এরা রিয়েজেন্ট কি দিচ্ছে। এখানে রিয়েজেন্ট দেওয়া আছে অ্যাকুয়াস Na2CO3 সলিউশন। Carbonate and bicarbonate salts in aqueous medium is faintly basic in nature. তাহলে ফেইন্ট বেসিক মানে ইউনিমলিকুলার মেকানিজমকে সাপোর্ট করে এমন মিডিয়াম দেওয়া আছে। তাহলে আর কি হয়েই গেল, সলভেন্ট ও হাইলি পোলার প্রোটিক। এবার এ কি স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারে, দেখি পারে কিনা। আমরা কি করব, এই বন্ডকে প্রথমেই ব্রেক করব, এটা স্টেপ 1। রেজাল্ট এদিকে লিখি, রাইট সাইডে আমরা আর বিশেষ জায়গা ছাড়তে পারিনি। এ বেরিয়ে গেল, and this is our কার্বোক্যাটায়ন। তোমরা বলবে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আছে কিনা। তোমরা বলবে বেনজিন রিং এর সঙ্গে ডাইরেক্টলি বন্ডেড কার্বন প্লাস মানে এটা একটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন, আর বেনজাইলিক কার্বোক্যাটায়ন মানে তার রেজোনেন্ট স্টেবিলিটি আছে। তার সঙ্গে এ আবার 2 ডিগ্রি মানে এই মিথাইলের ইন্ডাকটিভ ডোনেশনও আছে। যেহেতু প্লাস চার্জড কার্বনের পাশের কার্বন মানে আলফা কার্বন sp3 and this contain 3 হাইড্রোজেন, তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারও পসিবল হবে। একটা আমি দেখিয়ে দিই যদি তোমাদের মনে নেই তো, CH3 লেখা আছে, এই দেখো হাইপার কনজুগেশন পসিবল হচ্ছে। তাহলে বেনজাইলিক কার্বোক্যাটায়ন হয়, বিশেষত যেহেতু আমরা রেজোনেন্সটা পেয়ে গেছি, আমাদের আর বাকি কিছু দেখার দরকার নেই। বেনজাইলিক কার্বোক্যাটায়ন হয়, দিস কার্বোক্যাটায়ন ইজ স্টেবল। তাই ফার্স্ট স্টেপে এই হলো। সেকেন্ড স্টেপে যেহেতু তোমার বেসিক সলিউশন উইকলি বেসিক, তুমি OH মাইনাসের অ্যাটাকও করাতে পারো, বা যেহেতু এগুলো অলমোস্ট নিউট্রাল সলিউশন, সল্টের সলিউশন তো, তাহলে অলমোস্ট নিউট্রাল, তুমি ওয়াটারেরও অ্যাটাক করাতে পারো। যদি OH মাইনাসের অ্যাটাক করাই তাহলে এ তো সল্ট হিসাবেই পড়ে থেকে গেল, এখানে Na+ লাগিয়ে দেবো যেহেতু Na+ প্রেজেন্ট, এ সল্ট হিসাবেই রয়ে গেল। এই দিক থেকে আমরা পেলাম দিস প্রোডাক্ট। এই হয়ে গেল প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2। এবার যদি ওয়াটারের অ্যাটাক করাই তখন আমরা এই অ্যাটাকটা ভাবছি না, তখন আমরা এর অ্যাটাকটা ভাবছি। তাহলে যথারীতি অক্সিজেন অ্যাটাক করে প্লাস হয়ে গেছিল বলে একটা এইচ কমিয়ে দিয়েছে, সেই এইচটা আমরা একে দেব, একে দিয়ে আমরা অ্যাসিড প্রোডাক্ট করে দেব। এবার এই প্রবলেমে খেয়াল করার মতো জায়গা কি আছে, এখান থেকে কোশ্চেন আসার মতো জায়গা কি আছে সেটা দেখা। কারণ আমরা যদি অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ মনে মনে করেও প্রোডাক্ট করতাম, আমরা কিন্তু এই দুটোই সেই প্রোডাক্ট পেতাম। কোন এক্সপেরিমেন্টাল এভিডেন্স এটা প্রুফ করে যে এই রিঅ্যাকশনটা BAL1 মেকানিজমে হচ্ছে। খেয়াল করো, দিস কার্বন ইজ কাইরাল। ওয়াই কাইরাল? কার্বনের একটা ভ্যালেন্সিতে H, একটায় ফিনাইল, একটায় মিথাইল, একটায় PHCOO। এই কার্বনটা 4টে ভ্যালেন্সি, 4 রকম। তাহলে তোমাদেরকে এবার প্রশ্ন করা হচ্ছে, এই যে অ্যালকোহল তৈরি হবে এর কনফিগারেশন কেমন হবে। ধরে নাও এই কার্বনটার কনফিগারেশন R, ধরে নাও, আমরা এখন তো কনফিগারেশন যদি করতে যাই আমাদের টাইম নষ্ট হবে। ধরে নাও এই কাইরাল কার্বনটার কনফিগারেশন R। তাহলে কোশ্চেন করা হলো, এই যে অ্যালকোহলটা হলো সেই তো কাইরাল কার্বনটাকে ক্যারি করছে, তাহলে এর কনফিগারেশন R হবে না S হবে? স্যার, কার্বোক্যাটায়ন ইজ প্ল্যানার। প্ল্যানার কার্বোক্যাটায়নের বোথ ফেস নিউক্লিওফিলিক অ্যাটাকের জন্য অ্যাভেলেবল থাকে। আমরা SN1 রিঅ্যাকশনের স্টিরিওকেমিস্ট্রি
মডেল সহ দেখেছি। তাই প্ল্যানার কার্বোক্যাটায়নের আপার ফেস এন্ড লোয়ার ফেস দুটো থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, তার মানে স্যার আমরা রেসিমাইজেশন পাবো। এর আর এন্ড এস বোথ আইসোমারকে আমরা পাবো, বোথ আইসোমার কে পাবো আমরা। তাহলে যেহেতু আমার কাইরাল কার্বনের বন্ড ক্লিভেজ হলো, অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ হলো, সেই কারণেই কিন্তু রেসিমাইজেশনটা হলো। অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজের মধ্যে দিয়ে যদি রিঅ্যাকশনটা হতো তাহলে তো আর এই বন্ডটা ব্রেক করতো না, কনফিগারেশন রিটেন্ড হতো, যেটা আমরা BAC2 মেকানিজমে দেখেছি। ওখানে রিটেনশন অফ কনফিগারেশন পেতাম। আমরা আসছি আরো একটা এক্সাম্পলে। এই রিঅ্যাকশনটাই আমাদেরকে পসিবল প্রোডাক্টস বলতে বলা হয়েছে। এটা হলো অ্যাসাইল অক্সিজেন বন্ড, এটা হলো অ্যালকাইল অক্সিজেন বন্ড। দেখো মনে মনে আমরা ভেবে নেব যে এই কার্বন এই বন্ড অ্যালকাইল অক্সিজেন বন্ড ব্রেক হলো। ব্রেক হলে আমরা এই রকম পাবো। তাহলে দেখো এই কার্বোক্যাটায়নটা এই ডাবল বন্ড এবং এই রিং সবাই কনজুগেশনে আছে। প্লাস চার্জ, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এভাবে পুরো কনজুগেশনটা প্রেজেন্ট। তাহলে এটুকু ক্লিয়ার হয়ে গেল, দ্য কার্বোক্যাটায়ন উইল বি রেজোনেন্স স্টেবিলাইজড এন্ড হেন্স উইল বি হাইলি স্টেবল। দ্বিতীয় কথা, দিস গ্রুপ ইজ ভেরি লার্জ, this group is also not very small, hence if tetrahedral intermediate forms then there will be steric crowding, hence there is a strong probability of BAL1 mechanism. Why B? Basic salt, so base catalyzed alkyl oxygen bond cleavage. তাহলে কি করলাম আমরা? বন্ড ক্লিভেজ করে দিলাম। কার দিকে? যে ইলেকট্রন চাইছিল। কে চাইছিল? ও। আমরা পেয়ে গেলাম একটা, একটু উপর থেকে লিখি, এ লিভ করলো, কে? বেঞ্জোইক অ্যাসিডের অ্যানায়ন, বেঞ্জোয়েট। যদি ওকে ওইখানেই মিটিয়ে দিতে চাই তাহলে সল্টের ক্যাটায়ন তার পাশে বসে রইল। এই কার্বোক্যাটায়নটাকে লিখি, তোমরা খেয়াল করো ঠিক লিখছি কিনা। CH3 বন্ড CH, এইটা প্লাস, বন্ড CH ডাবল বন্ড CH বেনজিন, বন্ড CH ডাবল বন্ড CH বেনজিন। এই কার্বনটার উপর এই যে কার্বন প্লাস হলো, আচ্ছা একে আমরা লিখে রাখলাম কার্বোক্যাটায়ন 1। এবার যেহেতু এর রেজোনেন্স স্টেবিলিটি পাওয়ার চান্স আছে, ওই কার্বোক্যাটায়নটাকে আমরা আরেকবার এখানে লিখছি, ওখানে দেখালে তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়। ওই কার্বোক্যাটায়নটাকেই আবার একবার লিখলাম, এই রেজোনেন্সটা করিয়ে দিলাম। তাহলে যেমন আমাদেরকে আরো দেখাচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট, CH3 বন্ড CH, এখানে এখন ডাবল বন্ডেড CH, সিঙ্গেল বন্ড CH প্লাস, বেনজাইলিক বানিয়ে দিলাম ওকে। এখন ওটা বেনজাইলিক হয়ে গেল। তাহলে দেখো এই ডাবল বন্ডটা এখানে শিফট করে দিলাম, এই কার্বনটা এখন প্লাস। তাহলে এটা হবে আমাদের কার্বোক্যাটায়ন 2, বুঝে নাও। এবার এর উপর যদি OH মাইনাসের অ্যাটাক হয় বা জলেরই অ্যাটাক হয়, যারই অ্যাটাক পাবো, জলের অ্যাটাক হলে এটাকে আমরা অ্যাসিড হিসাবেই পাবো, যেহেতু নিউট্রাল মিডিয়াম ধরছি, যেহেতু জল। OH মাইনাসের অ্যাটাক হলে এটাকে আমরা সল্ট হিসাবেই পাবো, এইটুকুই ডিফারেন্স। OH মাইনাসের অ্যাটাক হলো, আমরা পেয়ে গেলাম এই অ্যালকোহলটা। আর যদি এই কার্বোক্যাটায়নের উপর OH মাইনাস বা জল কারো অ্যাটাক হয় তাহলে আমরা পেয়ে গেলাম এই অ্যালকোহলটা। দুটো অ্যালকোহল কি সেম হলো?
হলো না। তাহলে প্রোডাক্ট কি কি হলো? প্রোডাক্ট হবে অ্যালকোহল 1, এটা একটা প্রোডাক্ট, অ্যালকোহল 2 and either salt or acid, কোনটা? বেনজোইক অ্যাসিডের, এটা প্রোডাক্ট 3। নিউট্রাল মিডিয়াম যদি কল্পনা করো, অর্থাৎ জলই যা করছে করছে ভাবো, তাহলে এখানে OH বসে থাকবে, তাই না? এই যে জলই যা করার করছে, জলের আটাকে যদি ভেবেছো জলই যা করার করছে, তাহলে এদিক থেকে আমি অ্যাসিডই পাবো, সল্ট পাবো না, এদিক থেকে অ্যালকোহল পাবো। এবার কোশ্চেন, তাহলে দেখো দুটো অ্যালকোহল তৈরির সম্ভাবনা এবং দুটো অ্যালকোহলই সত্যি এই রিঅ্যাকশনে পাওয়া গেছে। তাহলে দুটো অ্যালকোহলই কি করে পাওয়া সম্ভব হলো? অবশ্যই অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজ হয়ে কার্বোক্যাটায়নটা ফর্ম হয়েছিল, তার রেজোনেন্স পসিবল হলো, সে কারণেই দুটো ডিফারেন্ট কার্বনে OH এর অ্যাটাক পসিবল হলো, তাই তো দুটো অ্যালকোহল পেলাম। যদি অ্যাসাইল অক্সিজেন বন্ড ক্লিভেজের মধ্যে দিয়ে রিঅ্যাকশনটা হতো, এই দেখো OH মাইনাস এর অ্যাটাক এন্ড দিস বন্ড ব্রেকস, তাহলে কিন্তু আমরা একটাই অ্যালকোহল প্রোডাক্ট হিসাবে পেতাম, দুটো অ্যালকোহল পেতাম না। তাহলে দুটো অ্যালকোহল তৈরি হওয়াটাই একটা প্রমাণ যে এটা অ্যালকাইল অক্সিজেন বন্ড ক্লিভেজের মাধ্যমে হয়েছে। তারপরে তোমরা যদি বলো স্যার কাইরালিটি, আমরা তো দেখতে পাচ্ছি দিস কার্বন ইজ কাইরাল, ওর একটা ভ্যালেন্সিতে H, একটাতে মিথাইল, একটাতে দিস গ্রুপ এন্ড আরেকটাতে দিস গ্রুপ। তাহলে বাবু যেহেতু কার্বোক্যাটায়ন একবার ফর্ম হয়ে গেল, শেষে এই যে অ্যালকোহলটা পাবো সেটাও রেসিমিক, এই যে অ্যালকোহলটা পাবো সেও যেহেতু কার্বোক্যাটায়নের উপর অ্যাটাকের মাধ্যমে তৈরি হলো, সেটাও রেসিমিক পাবো। কোন পার্টিকুলার অপটিক্যাল আইসোমার অ্যালকোহল গুলোর আমি পাবো না, দুটো অ্যালকোহলেরই রেসিমিক মিক্সচার পেয়ে বসে থাকবো। এগুলো হলো প্রুফ যে এই রিঅ্যাকশনটা BaL1 মেকানিজমে যাচ্ছে। কখন BaC2? এবার কোশ্চেন এসে গেল কখন BaC2? এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স করব কি করে? যখন আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আসবে, এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স করব কি করে? Not too much hindrance. যদি স্টারটা একটা নরমাল স্টার হয়, আমরা কিসের উদাহরণ দিয়ে দিয়েছিলাম, কিসের এক্সাম্পল টেনেছিলাম? ইথাইল অ্যাসিটেটের এক্সাম্পল টেনেছিলাম। বড় জোর খুব বেশি কি করতে পারি, একটাকে আমরা ফিনাইল গ্রুপ করে দিতে পারি, এই দিকটাকে না হয় নরমালি রেখে দিলাম, মানে খুব বেশি চোখে লাগার মতো স্টেরিক হিন্ড্রেন্স দিই, তাতে কার্বনিল কার্বনে অ্যাটাক হতেই পারে, কারণ সেখানে অ্যাটাক হলে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট যে ফর্ম হবে সে স্টেরিক্যালি বিরাট কিছু হিন্ডার হবে না। এখানে ক্রাউডেড, একটাতে মিডিয়ামের বেসিসিটি যথেষ্ট স্ট্রং, অর্থাৎ অন্তত মডারেটলি বেসিক, সেই হিসেবে আমরা এখানে ধরবো অ্যাকুয়াস NaOH, এখানে দেখতে পাবো অ্যাকুয়াস বেসিক সল্ট সলিউশন, এখানে অ্যালকাইল গ্রুপ যেটা প্রেজেন্ট থাকছে সেটা স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে ক্যাপাবল নয়, কে? অ্যালকাইল গ্রুপ। এখানে স্টেবল কার্বোক্যাটায়নের ফরমেশনের পসিবিলিটি আছে, কার? অ্যালকাইল গ্রুপের। এই সকল বিষয়গুলোর দিকে তাকিয়ে আমরা বেস ক্যাটালাইজড এই যে দুটো আলাদা আলাদা পাথওয়ে, এই দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে আজকের ডিসকাশন অলরেডি অনেক লেন্দি হয়ে গেল, যেখানে আমরা যতগুলো পাথওয়ের কথা ভেবেছিলাম তার মধ্যে মাত্র দুটো পাথওয়ে কভারেজ করতে পেরেছি, একটা হলো BaC2
একটা BAL1। বাকি যে পাথওয়েগুলো আছে সেগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে। আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করলাম।